আমরা জানি ইতিহাসের শিক্ষা বড় কঠোর শিক্ষা, আর সেই শিক্ষা যে গ্রহণ করতে পারে না সে অন্ধ। ইতিহাস বারবার প্রমাণ করে দিয়েছে যে ষড়যন্ত্র রাজনীতির ব্রহ্মাস্ত্র। তুমি আলেকজান্ডার হতে পারো, নেপোলিয়ান হতে পারো, কিংবা ক্রমওয়েল হতে পারো, কিন্তু সাম্রাজ্য স্থাপন করতে পারোনি বলে ইতিহাস তোমাদের নাম বড় গলা করে প্রচার করেনি। যদি সাম্রাজ্য রাখতে চাও কি সাম্রাজ্যের সৃষ্টি করতে চাও, তাহলে ষড়যন্ত্রের ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে হবে। তোমরা তা পারোনি। নবাব সিরাজউদ্দৌলাও তা পারেনি। পেরেছে শুধু ফোর্ট ডেভিডের কমান্ডার কর্নেল ক্লাইভ। উদ্ধব দাস বলতো, কলি কলিকালের অধিষ্ঠাত্রী দেবতা। লোকে জিজ্ঞেস করত, কেন? উদ্ধব দাস তখন ব্যাখ্যা করত, ক্রোধের ঔরসে তার বোন, আর হিংসার গর্ভে কলির জন্ম। কলিও নিজের বোন দুরুক্তিকে বিয়ে করল। দুটো সন্তান হলো। ছেলেটার নাম ভয়, মেয়েটার নাম মৃত্যু। আর সেই ভয় আর মৃত্যু দিয়েই কলিকাল আরম্ভ হলো। নাদিসা যখন হিন্দুস্থানে হামলা করেছিল, তখন দিল্লির একটা মসজিদের ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরীহ মানুষের নিষ্ঠুর মৃত্যু দেখে সে আনন্দে উত্তেজনায় ফৌজের লোকেদের বারবার উৎসাহিত করেছিল। সেই কাহিনী দিল্লি ছাড়িয়ে মানুষের মুখে মুখে সমস্ত জনপদে ছড়িয়ে গিয়েছিল। ভয় আর মৃত্যুর প্রতাপের যে চিত্র সেই দিন থেকে মানুষের মনে আঁকা ছিল, তা তখনও মোচবার অবকাশ পায়নি। খেয়ে সুখ নেই, ঘুমিয়ে শান্তি নেই, কেবলই ভয় হতো ওই বুঝি মৃত্যু আসে। ছোটবেলায়, খুব ছোটবেলায় মরালি এসব শুনেছে। ঘুমোতে ঘুমোতে হঠাৎ নয়ন পিসি ডেকে দিয়েছে, ওরে ওট ওট। ধর্মর করে ঘুম থেকে উঠেছে সবাই। উঠে বড়মশাইদের রাজবাড়ির ভেতর গিয়ে ঢুকেছে। আর শুধু তারাই নয়, গ্রাম শুদ্ধ লোক এসে জুটেছে সেইখানে। অত লোক একখানা রাজবাড়িতে ধরবে কেন? তাই অতিথিশালা, পূজার দালান, শিবের মন্দির, কাছারি বাড়ি সমস্ত লোকে গিজগিজ করছে। ছাদের ওপর থেকে মাধবঢালি কামান ডাকত। বড়মশাই দোতলার উপর উঠে সব দেখতেন। বাড়ির চারিদিকের গড়ের জল ভর্তি করা হতো। তার চারিদিকে আগুন লাগিয়ে দিতেন খড়ের গোয়ালে, আর সেই আগুন দেখে বর্গিরা হয়তো বা ভয় পেয়ে পালিয়ে যেত। আর সকাল হলেই যে যার বাড়ি চলে যেত। এই ছিল তখনকার হাতিয়ারগড়ের জীবন। মরালি এসব দেখেছে। লোকে আলো না জেলে আটশালায়, চণ্ডীমণ্ডপে, ঢেকিশালায়, বারোয়ারি তলায় থাকত। সেসব কথাও শুনেছে মরালি। কখনো বলতো মোগলদের তাড়িয়ে দিয়ে পাঠানেরা আসছে, আবার কখনো বলতো পাঠানদের তাড়িয়ে দিয়ে বর্গিরা আসছে। আর লোকে বলতো মুর্শিদাবাদের নবাব খালি হারামে বসে বসে মদ খায় আর বেগমদের নিয়ে মাহফিল করে। আর যেন তখন থেকেই মরালির রাগটা ছিল। নবাবদের কথা মনে পড়লেই একটা ছবি কেবলই চোখের সামনে ভেসে উঠত। আর যখন সত্যি সত্যি সেই নবাবী হারেমে আসা অবধারিত হলো, তখনও মনে মনে খুব রাগ হয়েছিল তার। লুকিয়ে লুকিয়ে পেট কাপড়ের তলায় একটা হাতিয়ারগড়ের কামারের তৈরি ছুরি এনেছিল সঙ্গে করে। ভেবেছিল তেমনই যদি কিছু ঘটে, তা হয়তো নিজের বুকে বসাবে, নয়তো নবাবের। কিন্তু হারেমের ভেতর ঢুকে তাজ্জব হয়ে গেল। কই, এরা তো তাকে কিছু বলছে না। নানি বেগমকে দেখে আরও অবাক হয়ে গেল, ঠিক যেন নয়ন পিসির মতো। তারপর নবাবকেও একদিন দেখলে, কিন্তু কই, নবাব তো হারেমে আসে না, নবাব তো কই মদ খায় না। আর তারপর যত দিন যেতে লাগলো, ততই অবাক অবাক ঘটনা ঘটতে লাগলো। অতি সাধারণ একটি গ্রামের মেয়ের জীবনে এর চেয়ে বেশি আর কি ঘটতে পারে। একদিন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যেত, হয়তো বা একটা ছেলে মেয়েও হয়ে যেত। রোজ রাত্রে শুতে হতো স্বামীর সঙ্গে, আর ঢেকিশালায় ধান ভেঙে সেই চাল রান্না করতে হতো সংসারের জন্যে। সে উদ্ধব দাসের সংসার করলেও যা করতো, ওই কান্তর সঙ্গে বিয়ে হলেও তাই করত। কোনো তফাতই হতো না। উদ্ধব দাসকে নিয়ে ভাবনা ছিল না, কিন্তু ওর জন্য কষ্ট হতো। ওই কান্ত, ও চুপ করে থাকে, কিছুই বলে না।
কিছু চায়ও না, যা হুকুম করে তাই তামিল করতে পারলে যেন কৃতার্থ হয়। তার জন্যই কান্ত ছায়ার মতো নবাবের পাশে পাশে থেকেছে, তার জন্যই কোথায় কোথায় ঘুরে মরছে। তার একটু ক্ষতি হলে ও যেন ভয়ে কেঁপে ওঠে। ও বলে, তোমাকে সবাই খুন করবার মতলব করছে মরালি। যেন মরালি খুন হয়ে গেলে কান্তর সর্বনাশটাই সবচেয়ে বেশি। ইয়ালুতুফ খাঁ সাহেবের বাড়ির দিকে যেতে যেতে এইসব কথাগুলোই বারবার মনে পড়ছিল। পালকি বিহারারা জানে কোন দিকে কোন বাড়িটা মনসবদার সাহেবের। রাত তখন অনেক, সমস্ত মুর্শিদাবাদ শহরটা ঘুমিয়ে পড়েছে, আর ওইদিকে জগৎ শেঠজির বাড়ি। মরালি পালকির ফাঁক দিয়ে চেয়ে দেখলে বাইরের দিকে ঝাঁঝা করছে অন্ধকার। একটা বাড়ির সামনে এসে তানজামটা থামল, আর থামতেই মরালি নিজের পেট কাপড়ের তলার ছুরিটা সামলে নিয়ে বাইরে এসে দাঁড়ালো। তারপর বোরখা দিয়ে সর্বাঙ্গ ঢেকে দিলেন নিজেকে। ওদিকে তখন চকবাজারের রাস্তায় একটা অন্ধকার কোণ বেছে নিয়ে বশির মিয়া চুপ করে বসেছিল। দূর থেকে রাস্তাটা যত দূর নজরে পড়ে চেয়ে চেয়ে দেখছিল। সাই সড়কের নকশা সোজা সাদাসিধে। দিনের বেলা যত ভিড়ই থাক, রাত্রে সেই রাস্তার লোক হাঁটে না। কোতোয়ালির পাহারাদাররা অন্য সময় পাহারা দেয় বটে, কিন্তু চারিদিকে যখন সব শান্ত, কোথাও কোনো ঝামেলা নেই, তখন একটু ঢিল দিয়ে দেয়। একবার মনে হয় যেন তানজামটা আসছে, অন্ধকারের মধ্যে ঝাপসা ছায়ার মতো চেহেল সুতুনের দিকে এগিয়ে আসছে। তারপর আবার মনে হয় না না, মনের ভুল। একলা বশির মিয়ার ওপর ভার নয়, খানিক দূরে আরও 4 জন লুকিয়ে ঘাপটি মেরে বসে আছে। বশির মিয়া কখনো কাঁচা কাজ করে না। বসে থাকতে থাকতে বশির মিয়ার কোমর ব্যথা হয়ে গেল। পকেট থেকে একটা বিড়ি বার করে ধরালে, মুঠোর মধ্যে আগুনটা লুকিয়ে ধোঁয়াটা টানতে লাগলো। এ শালার ঝকমারির কাজ এই জাসুসিগিরি। দিন নেই রাত নেই, কেবলই ছায়ার পেছনে ঘোরা। হুকুম করতে তো আর কড়ি খরচ লাগে না। মেহরার মনসুর আলী মেহের সাহেব তো হুকুম করে দিয়েই আরাম করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে এখন। যদি হুকুম হাসিল না হয়, তখন বশির মিয়ার ওপর তম্বি হবে। তা অষ্টাদশ শতাব্দীর রাতগুলো বড় বৃষ্টির রাত ছিল। এসব রাত্রির অন্ধকারী সরীসৃপের মতো ষড়যন্ত্রীরা দিল্লি থেকে শুরু করে তামাম হিন্দুস্থানের অলিতে গলিতে চড়ে বেড়াত। কোথায় কে কার রাজ্য কেড়ে নেবে, কখন কে কার বিরুদ্ধে চল লাগিয়ে দেবে, কে একদিন নিঃশব্দে দুনিয়া থেকে নিরুদ্দেশ হয়ে যাবে, তারই ফুসমন্তর আওড়ানো হতো এইসব রাতগুলোতে। আর এমনি এক রাত্রেই হাতিয়ারগড়ের রাজবাড়ি থেকে একদিন ঐশ্বর্য লক্ষ্মী নিরুদ্দেশের পথে যাত্রা করেছিল। এমনিই এক রাত্রে মরালি চেহেল সুতুনে এসে ভাগ্যলক্ষ্মীর পায়ে লাথি মেরেছিল। এমনিই এক রাত্রে ওয়ার্ড ছদ্মবেশে এসে ঢুকেছিল 2000 মনসবদার ইয়ালুতুফ খাঁর বাড়িতে। সেদিন সমস্ত রাত ঘুম হয়নি নানি বেগম সাহেবার। একবার চোখ দুটো বুজে এসেছে আর ধর্মর করে জেগে উঠেছে। অথচ কেউ নয়। চেহেল সুতুনের মধ্যে জেগে থাকলে অমন অনেক অদ্ভুত শব্দ শোনা যায়। কত পুরুষ ধরে কত খুন খারাপি চলে আসছে, কত নিঃশব্দ আর্তবিসর্জনের আর্তনাদ এখানকার কুঠুরির মধ্যে চাপা পড়ে আছে। রাত্রের অন্ধকারেই বুঝি সেই সব অদৃশ্য আত্মারা আবার কবর থেকে উঠে আসে। আর সেই আত্মারা বুঝি আবার ঘাকড়া পরে, পেশোয়াজ পরে, কাচুলি পরে, আবার পায়ে ঘুঙুরও বাঁধে, আরও খায়, আবার হাসতে শুরু করে, কিংবা কাঁদতে শুরু করে, নাচতেও শুরু করে, আবার যেন গুলশন বেগমের মতো গাইতেও শুরু করে, জো হোনে কা থি वो तो हो गई, अब उसको का परवाह। নানি বেগম সাহেবা এসব জানে, কিন্তু তবুও যেন সন্দেহ যায় না। মরিয়ম বেগম ফিরে এসেছে তো মতিঝিল থেকে? মসজিদে নামাজ পড়বার সময় হলো নাকি? ভিস্তিখানায় পানি দেওয়া হয়েছে নাকি? তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লেন নানি বেগম। উঠে ডাকলে, পিরালি খা। চেহেল সুতুনে এক বোধহয় পিরালি খাঁরই ঘুম নেই চোখে। সেই মুর্শিদ কুলি খাঁর আমল থেকে সে জেগে আছে।
জেগে জেগে সে এই চেহেল সুতুনের উত্থান আর পতন, অভ্যুত্থান আর অবনতি দেখে আসছে। সপ্তদশ শতাব্দী থেকে যে অবক্ষয় শুরু হয়েছে তার নিঃশব্দ সাক্ষী বুঝি সে একলাই। সেই মুর্শিদকুলি খাঁকে দেখেছে, সুজাউদ্দিন খাঁকে দেখেছে, দেখেছে সরফরাজ খাঁকে, দেখেছে আলীবর্দী খাঁকে, আর এখন আবার দেখছে আরেক নবাবকে। এ নবাব আবার ঘুমোতে ভালোবাসে, এই নবাব আবার কোরআন পড়তেও ভালোবাসে। এও এক তাজ্জব নবাব। আর এও দেখবার জন্য পিরালি খাঁকে এত বছর বেঁচে থাকতে হলো। নানি বেগম সাহেবার ডাক শুনেই হাজির হয়েছে সামনে। কুনিশ করে বললে, বন্দেগি বেগম সাহেবা। হ্যাঁ রে, মরিয়ম বেগম ফিরেছে? জি নেহি। নানি বেগমের মনটা ছটফট করতে লাগলো। এত তো দেরি করে না মেয়ে কখনো। নবাবকে ঘুম পাড়িয়ে সোজা চলে আসে চেহেল সুতুনে। তবে কি মির্জা তাকে আটকে রেখেছে মতিঝিলে? তবে কি আবার মির্জার রাত্রে ঘুম আসেনি? তবে কি? নানি বেগম সাহেবা আস্তে আস্তে গোসলখানার দিকে চলে গেল। আর এইসব রাত্রেই কাশিম বাজার কুঠির দপ্তরে ওয়ার্ড সাহেব বসে বসে কনফিডেন্সিয়াল ডেসপ্যাচ লেখে। কলকাতার কাউন্সিলের নিজামতের সব কনফিডেন্সিয়াল খবর, কোথায় কে কে কনস্পিরেসিতে হেল্প করবে তা জানায়। জগৎ সেট কোন দিকে হেলেছে, ফ্রেঞ্চ কুঠির দিকে নাকি ব্রিটিশ কুঠির দিকে? আর জগৎ সেট যদি একবার আমাদের দিকে থাকে তাহলে আর কাকে কেয়ার করব? আর এইসব রাত্রে জগৎ সেটজির বাড়িতে লুকিয়ে লুকিয়ে কুঠির মেসেঞ্জার আসে। আর এইসব রাত্রেই মহিমাপুরের রাজবাড়ির সদরে পাঠান ভিখু শেখ কড়া নজর রাখে বাইরের দিকে। ছায়া দেখলেই ভিখু শেখ চিৎকার করে ওঠে, ভাগ শালা কুত্তাকা বাচ্চা। যেদিন উমিচাঁদ আসে সেদিন আরও কড়া নজর রাখবার হুকুম আসে মালিকের কাছ থেকে। সেদিন ভিখু শেখের তেজ দেখে কে। ভাগো শালা ইধার সে। পাঠান ভিখু শেখ সেদিন নিজের ক্ষমতার সিংহাসনে একেবারে খোদা তালা হয়ে বসে থাকে। সে জানে না কে উমিচাঁদ, কে ওয়াটস, কে বা ইয়ার লুপ্ত খাঁ। সে শুধু জানে হিন্দুস্থানের মালিক মহাতাব চাঁদ জগৎ সেট বাহাদুরকে। খোদাতালা মালিককে বাঁচিয়ে রাখলেই তবেই তো বরাবর রুটি মিলবে। জগৎ সেটজি বললেন, দেখি। ওয়ার্ড সাহেব চিঠিখানা দেখালে। ইয়ালুতুফ খান লিখেছে, নবাব সিরাজউদ্দৌলা শীঘ্রই আহমদ শাহ আবদালিকে ঠেকাইবার জন্য আজিমাবাদে যাইতেছে। সেই কারণেই ইংরেজদের সঙ্গে তিনি এখন বন্ধুত্ব রাখিবার ভান করিতেছেন। আজিমাবাদ হইতে ফিরিয়া আসিয়াই ইংরেজদের হিন্দুস্থান হইতে তাড়াইয়া দিবার প্রতিজ্ঞা করিয়াছেন। পাত্র, মিত্র, আমির উমরাহ সকলেই নবাবকে অন্তরের সহিত ঘৃণা করে। একজন উপযুক্ত নেতা পাইলেই সকলেই নবাবের বিরুদ্ধে যাইতে প্রস্তুত। নবাবের অনুপস্থিতি ইংরেজ পক্ষের মুর্শিদাবাদ আক্রমণের প্রকৃত সুযোগ। আমাকে নবাব করিলে রায় দুর্লভরাম, জগৎ সেট প্রভৃতি সকলেই যোগ দিবেন। লক্কাবাগ হইতে সৈন্য সামন্ত সরাইয়া আনিয়া নবাব আপনাদের বিশ্বাসভাজন হইতে চান। আসলে ইহা ধাপ্পাবাজি মাত্র। এই অবস্থায় আপনারা যা চান আমি তাহাই করিতে প্রস্তুত। ওয়াটস জিজ্ঞেস করলে, মনসবদার সাহেব যা লিখেছে সব সত্যি? জগৎ সেটজি বললেন, আর মির্জাফর সাহেব? ওয়াট সাহেব বললে, মির্জাফর সাহেব লিখে দেয়নি কিছু, মুখেই বলেছেন। কি বলেছে? পাশেই উমিচাঁদ সাহেব বসেছিল। উমিচাঁদ সাহেব বললে, আমাকে লিখে দিয়েছেন মির্জাফর সাহেব। এই চিঠি আমার কাছে রয়েছে। আমি এই চিঠি নিয়ে নিজে কর্নেল ক্লাইভ সাহেবের কাছে যাব। জগৎ সেটজি জিজ্ঞেস করলেন, আমাকে দেখাতে আপত্তি আছে? উমিচাঁদ সাহেব বললে, আপনাকে দেখাতে কি আপত্তি থাকবে জগৎ সেটজি? আপনি তো আমাদেরই দলে। তবে শুনুন। এই বলে উমিচাঁদ সাহেব পড়তে লাগল। ঈশ্বর এবং পয়ম্বরের নামে শপথ করিয়া প্রতিজ্ঞা করিতেছি, যতদিন আমি জীবিত থাকিব ততদিন এই সন্ধিপত্রের নিয়ম পালন করিব। সন্ধিপত্র 1। নবাব সিরাজউদ্দৌলার সহিত ইংরেজদের যে সন্ধিপত্র স্থিরকৃত হইয়াছে তাহার সমস্ত শর্ত পালন করিতে আমি সম্মত। সন্ধিপত্র 2।
হিন্দুস্থানের বা ইউরোপের যে কেহ ইংরেজদের শত্রু, সে আমারও শত্রু বলিয়া বিবেচনা করিব। সন্ধিপত্র 3। জিন্নেত উল বেলাত এই বঙ্গভূমিতে এবং বিহার ও ওড়িশার মধ্যে ফরাসিগণের যে সমস্ত কুঠি আছে তাহা ইংরেজদের অধিকারে আসিবে। ফরাসিদের আর এই দেশে বাস করিতে দিব না। ওদিকে তখন বশির মিয়া অনেকক্ষণ ধরে চকবাজারের রাস্তায় বসেছিল। টেনে টেনে 4টে বিড়ি শেষ করে ফেললে। তখনও মরিয়ম বেগম সাহেব আর তানজামের দেখা নেই। আস্তে আস্তে আরেকজন ইয়ারের কাছে গেল, বললে, তোরা দাঁড়া রে, আমি তালাশ করে আসি। আবার গেল মতিঝিলের সদর ফটকে। ফটক পাহারাদার তখনও পাহারা দিচ্ছে। বশির মিয়া জিজ্ঞেস করলে, কি মিয়া সাহেব, বেগম সাহেব আর তানজাম এখনো বেরোয়নি? পাহারাদার বললে, কেন, তোর এত বেগম সাহেবার খোঁজ কেন? না না, এমনি পুচ্ছি, বেগম সাহেবা বুঝি আজকাল নবাবের সঙ্গেই শুচ্ছে মিয়া সাহেব? মিয়া সাহেব রেগে গেল, বলে, নবাব যার সঙ্গে খুশি শোবে, তাতে তোর বাপের কি রে? বশির মিয়া হো হো করে হেসে উঠল। কিন্তু রাগ করলে তো আর বশির মিয়া চলবে না, কাজ হাসিল করতে হবে। বললে, রাগ করছো কেন মিয়া সাহেব? রাগের বাদ আমি বলেছি? বেশ করব, রাগ করব, তোর বাপের কি? বশির মিয়া তবুও হাসতে লাগলো, বললে, আমার বাপকে গালাগালি দিচ্ছ মিয়া সাহেব, কিন্তু আমার বাপ কবে মরে ভূত হয়ে গেছে। শালা বাপও মরেছে আমার, আর আমাকেও পথে বসিয়ে গিয়েছে। ভাগ ভাগ এখান থেকে তুই। বশির মিয়া ভেতরে চেয়ে দেখলে মতিঝিলের ঝুল বারান্দার নিচে বেগম সাহেবা তানজাম নেই। তবে কোথায় গেল? চলে গেল? কিন্তু চেহেল সুতুনে যাবার তো আর কোনো রাস্তা নেই। সেই রাত্রে হাঁটতে হাঁটতে একেবারে ফুপার বাড়িতে গেল। ডাকলে, ফুপাজি, ফুপাজি। মোহরার মনসুর আলী মেহের সাহেব প্রথম রাত্রে ঘুমোয় না। দপ্তরের পর যেতে হয় মেহেদি নেসার সাহেবের বাড়িতে। সেইখানে গিয়ে নকরির খাতিরে একটু তদবির করতে হয়। মেহেদি নেসার সাহেব বাড়িতে না থাকলেও তার গদি ফরাসে একটু বসতে হয়, পান তামাক খেতে হয়। আর সাহেব বাড়িতে থাকলে আরও বেশিক্ষণ জি হুজুরি বলতে হয় সব কথায়। তারপর 5 বিবি মনসুর আলী সাহেবের, আজ এর সঙ্গে শুলে কাল ওর সঙ্গে শুতে হয়। বিবিদের মর্জি মেজাজ বজায় রেখে তখন শরাবে চুমুক দিয়ে গড়গড়া টানতে টানতে বিছানায় এপাশ ওপাশ করতে করতে ঘুম আস্তে আস্তে মাঝরাত পুইয়ে যায়। বশির মিয়ার ডাক শুনে কাঁচা ঘুম ভেঙে গেল মোহরার সাহেবের। শালা শুয়ার কা বাচ্চা, কাহিকা চিল্লাচ্ছিস? ফুপাজি, তার নাম তো মিলল না। কার তানজাম? কোন হারামজাদির তানজাম? ঘুমের ঘরে সব ভুলে গিয়েছিল মোহরার সাহেব। তারপর ভালো করে জ্ঞান হতে আরও রেগে গেল, বললে, বেত্তমিজ, বেউকুফ, বেআদব কাহিকা, তানজাম মিলল না তার আমি কি জানি? খুঁজে দেখ কোথায় গেল। তানজাম কি আসমানে উড়ে যাবে? মুর্শিদাবাদ শহর খুঁজে দেখ, দেখতে না পেলে তো নকরি খতম করে দেব বেল্লিক কাহিকা। এরপর আর সাহস হয়নি বশির মিয়ার। ফুপার তাড়া খেয়ে আবার দেখতে বেরোলো। আর ওদিকে তখন জগৎ শেঠজির দরবার ঘরের ভেতর মির্জাফর সাহেবের সন্ধিপত্র পড়া হচ্ছে। জগৎ শেঠজি বললেন, তারপর? উমিচাঁদ সাহেব পড়তে লাগল। কলিকাতার ইংরেজ অধিবাসীদের যে সমস্ত দ্রব্যাদি লুণ্ঠিত হইয়াছে তাহার ক্ষতিপূরণের জন্য 50 লক্ষ টাকা দিতে স্বীকার করিতেছি, এবং দেশীয় গণের লুণ্ঠিত দ্রব্যের ক্ষতিপূরণের জন্য 20 লক্ষ টাকা। হঠাৎ দরজায় টোকা পড়ল। জগৎ শেঠজি নিজেই উঠে দরজাটা খুলে দিলেন। এই সব সময় বাইরের লোকেদের ঘরে ঢুকতে দেওয়া উচিত নয়। সামনে দাঁড়িয়ে ভিখু শেখ, একটা তানজাম এসেছে হুজুর। এত রাত্রিরে কার তানজাম? আগে হুজুর, এক জেনানা। জেনানা? জগৎ শেঠজি অবাক হয়ে গেলেন, একটু কৌতূহলও হলো। এত রাত্রে কে জেনানা তার বাড়িতে আসবে? দরজাটা বন্ধ করে দরবার ঘরের পাশে দাঁড়িয়ে রইলেন। প্রথমটা বুঝতে পারেননি। বোরখা পরা চেহারা দেখে
আরও অবাক হয়ে গিয়েছিলেন। জিজ্ঞেস করলেন, কন হে আপ? বোরখা পরা মূর্তিটা সামনে এগিয়ে এলো। তারপর চারিদিক ভালো করে পরীক্ষা করে নিয়ে মুখখানা বার করলে। তবুও চিনতে পারলেন না জগৎ শেঠজি। তখন মেয়েটি বোরখা খুলে ফেলে বললে, আমাকে আপনি চিনতে পারবেন না জগৎ শেঠজি। আমিও আপনার মতো হিন্দু। আমি হিন্দু মেয়ে। আমি হাতিয়ারগড়ের রাজার দ্বিতীয় পক্ষের বউ। সত্যিই অবাক হয়ে গেছেন জগৎ শেঠজি। আমাকে এইখানে চেহেল সুতনে সবাই মরিয়ম বেগম বলে ডাকে, কিন্তু আসলে আমার অন্য নাম। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি জগৎ শেঠজি। আমাকে আপনি বাঁচান। বসো বসো, আমি শুনছি তোমার কথা। কি বিপদ তোমার? জগৎ শেঠজি নিজে বসলেন। মরালি কিন্তু বসল না। মরালি বললে, সে অনেক দুঃখের জীবন আমার। সব কথা বলতেই আপনার কাছে এসেছি। আমার সংসার ছিল, সব ছিল। আপনাদের এই নবাব একদিন আমাকে জোর করে এনে নিজের হারেমে পুরেছে। জগৎ শেঠজি বললেন, আমি সবই শুনেছি। তোমার স্বামী একদিন এসে আমাকে সব বলে গেছেন। আমি কদিন থেকেই আপনার কাছে আসবো বলে ভাবছি। ইয়ালুতুফ খাঁ সাহেবের বাড়িতেও যাব ভেবেছিলাম, কিন্তু সেখানে গিয়েও যেতে পারিনি। রোজ রাত্রিরে বেরোই। আপনার পাঠান পাহারাদার দেখে ভয় করে। কিন্তু আজ আর থাকতে পারলাম না, সাহস করে ঢুকে পড়লাম। জগৎ শেঠজি বললেন, তুমি তো কলকাতায় ক্লাইভ সাহেবের কাছেও গিয়েছিলে। মরালি বললে, যখন যার কাছে সুবিধে পাচ্ছি তার কাছেই যাচ্ছি। কি করব বলুন? আমি মেয়ে মানুষ, আমার আর কতটুকু ক্ষমতা। শুনেছিলাম ক্লাইভ সাহেবের দপ্তর থেকে তুমি নাকি কি একটা চিঠি চুরি করেছিলে। আমি আমি চুরি করব? ক্লাইভ সাহেবের দপ্তর থেকে চিঠি চুরি করব? কিসের চিঠি? আর কী জন্যই বা চুরি করব? ক্লাইভ সাহেব আমার কি ক্ষতি করেছেন? কথা বলতে গিয়ে মরালির চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। জগৎ শেঠজি বললেন, কেঁদো না কেঁদো না, বলো কি বলছিলে তুমি, বলো। হয়তো আমার কপালে আরও অনেক দুঃখ আছে, নইলে আপনার মতো লোক আমাকে অবিশ্বাস করবে কেন? এত কাল ধরে আমি কেবলই চেষ্টা করছি কেমন করে আমি নবাবের প্রতিশোধ নেব। আর আমার নামে এই কলঙ্ক। আমার স্বামীর কানে এসব কথা গেলে তিনি কি ভাববেন বলুন তো? নিশ্চয়ই আমার কোনো শত্রু এমন কথা বলেছে আপনাকে। জগৎ শেঠজি বললেন, তা হতে পারে, কিন্তু আমি তোমার কি করতে পারি? মরালি বললে, আপনিই আমার সব করতে পারেন জগৎ শেঠজি। আমি এতকাল আছি চেহেল সুতুনে। আমি কেবলই ভাবছি কি করে পালাবো সেখান থেকে। কতদিন নবাব আমাকে নিয়ে তার পাশে শুতে চেয়েছে। আমি তাকে আরক খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছি। আরক? কিসের আরক? মরালি বললে, ওই চকবাজারে সারাফত আলীর খুশবু তেলের দোকানে আছে। সে লুকিয়ে লুকিয়ে বেগমদের জন্য আরক বিক্রি করে। আমি তাই খাওয়াই নবাবকে। একদিন ভেবেছি নবাবকে বিষ খাইয়ে মেরে ফেলব, কিন্তু নেয়ামতের জন্য তা পারিনি। নেয়ামত? কে নেয়ামত? মতিঝিলের খিদমতগার। সে কড়া নজর রাখে। মতিঝিলের নেয়ামত আর চেহেল সুতুনের নানি বেগম। জগৎ শেঠজি বললেন, কিন্তু লোকে যে বলে মুর্শিদাবাদের মসনদ চালাচ্ছ তুমি, সে কথা কি তাহলে মিথ্যে? তবে দেখবেন। এই বলে মরালি পট করে নিজের পেশোয়াজ খুলে ফেললে। কচুলির রাতখানা বার হতেই জগৎ শেঠজি বললেন, কি দেখাচ্ছ? না দেখালে আপনি বিশ্বাস করবেন না। ওরা আমাকে লোহার শিক পুড়িয়ে কি করে সেঁক দিয়েছে। জগৎ শেঠজি বললেন, আমি বিশ্বাস করেছি, থাক। কিন্তু আমি আর ফিরে যাব না জগৎ শেঠজি ওখানে। আপনি আমাকে এখানে লুকিয়ে রাখুন। যেমন করে হোক আমাকে হাতিয়ারগড়ে পাঠিয়ে দিন। আপনি এত বড় মানের লোক, আপনি একজন অবলা মেয়ে মানুষকে বাঁচাতে পারবেন না? তার ইজ্জত রক্ষা করতে? কথা বলতে বলতে মরালি হঠাৎ থেমে গেল। বললে, পাশের ঘরে কাদের গলা শুনছি? ওখানে কেউ আছে নাকি? হ্যাঁ।
মরালি চমকে উঠল। তাহলে কি হবে? আমার কথা তো ওরা শুনতে পেয়েছে। কে ওরা? জগৎ শেঠজি বললেন, না না, ওরা আমারই দলের, উমিচাঁদ আর ওয়ার্স। তোমার কোনো ভয় নেই, তুমি এখানে বসো, আমি ওই ঘরে একটু যাচ্ছি, ভেবে দেখি আমি তোমার কি করতে পারি। এই বলে জগৎ শেঠজি পাশের ঘরে চলে গেলেন। বশির মিয়া যা ভেবেছে তাই। ফুপার বাড়ি থেকে বেরিয়ে মনসবদার সাহেবের বাড়িতে গিয়েছিল, আর সেইখানে গিয়ে শুনলে তানজামটা সেইখানে গিয়েছিল কিন্তু ফিরে চলে গিয়েছে। তারপর মহিমাপুরে আসতে দেখলে জগৎ শেঠজির বাড়ির ফটকে তানজামটা রয়েছে। ভাগ শালা, ভাগ কুত্তিকা বাচ্চা কাহিকা, ভাগ ইহাসে। বশির মিয়া বললে, একটা বিড়ি দাও না মিয়া সাহেব। অত চড়ছ কেন? আমি কি করেছি? এইবার ভিকু শেখ বন্দুকটা নিয়ে তাক করে এগিয়ে গেল সামনের দিকে। বশির মিয়া তাড়াতাড়ি দূরে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। শালা কুত্তিকা বাচ্চা, উল্লুক্কা পাঠা। পাঠান ভিকু শেখ ফটকের সামনে দাঁড়িয়ে রাগেই আপন মনে গজগজ করতে লাগল। ওদিকে তখন ভোরবেলা সারাফত আলীর খুশবু তেলের দোকানের পেছন থেকে কান্ত এসে ডাকল, বাদশা, ও বাদশা। সারাফত আলীর মতন বাদশার ঘুমও বড় গাঢ়, এক ডাকে ঘুম ভাঙে না। অনেক ডাকাডাকিতে তবে উঠল। ভেতর থেকে বললে, কে? আমি কান্তবাবু, দরজা খোলো। বাদশা দরজাটা খুলে দিলে। কান্তবাবুর পাশে আরেকজনকে দেখে জিজ্ঞেস করলে, এ কন হ্যাঁ? এর নাম উদ্ধব দাস গো, ওই যার গান রাস্তায় ভিখিরিটা গায়, সেই উদ্ধব দাস। সেই যে আমি রব না ভব ভবনে। উদ্ধব দাস বললে, আমার আরেকটা নাম আছে গো, ভক্ত হরিদাস। তারপর কান্তের দিকে ফিরে বললে, এখানেই থাকো বুঝি তুমি? বেশ ঘর পেয়েছ তো, বেশ ঘর। এর নাম বাদশা? বাদশাই বটেক তুমি। দিল্লির বাদশা নাকি দুনিয়ার বাদশা? কি তুমি? উদ্ধব দাস তখন যেন বেশ মজা পেয়েছে। বাদশা অবাক হয়ে গেল, বললে, ইনি কে কান্তবাবু? কাকে ধরে নিয়ে এলে? উদ্ধব দাস বললে, আমি হরির দাস গো। হরিকে? আরে এই যে হরিকেই চেনে না দেখছি। হরির নাম শোনোনি তুমি? তবে শোনো, তবে শোনো তার কথা। এই বলে উদ্ধব দাস গাইতে শুরু করে দিলে, হরির নামে যায় না দুঃখ, কার এমন দুর্ভাগ্য, কান কাটিলে করে না রাগ, কার এমন বৈরাগ্য, কার এমন সামগ্রী আছে, দামোদরের ক্ষুধা হরে, কার এমন ঔষধি আছে, ব্রহ্মসাপে মুক্ত করে, শ্যামের বাসির নিন্দা করে, কার এমন সুরব, দেহ ধারণে দুঃখ পায় না, কার এত গৌরব, সুমেরুকে ক্ষুদ্র করে, কার বা এমন বুদ্ধি, ব্রহ্ম নিরূপণ করে, কার বা এত সাধ্যি, গর্ভের কথা মনে পড়ে, কার বা এমন মন, কার বা হেন শক্তি, খণ্ডে কপালের লিখন। তা বাদশা অত শত বোঝে না। লোকটার হঠাৎ গান গেয়ে ওঠা দেখে থতমত খেয়ে গিয়েছিল। কান্তই থামিয়ে দিলে, বললে, তুমি থামো, এমন যখন তখন গান গাইলে লোকে কি ভাববে বলো তো? এই বলে টানতে টানতে নিজের ঘরখানার ভেতর নিয়ে গেল। তারপর বললে, যাকে তাকে কেন অমন করে গান শোনাও বলো তো দাসমশাই? সবাই কি তোমার মর্ম বুঝবে? তোমার মর্ম বুঝতে পারবে নবাব। নবাবের কাছে গান শোনালে তুমি বাহবা পাবে। উদ্ধব দাস হাসতে লাগলো কথাটা শুনে, বলে, না গো, আমি নবাবের বাহবা চাইনি। নবাব তো দুদিনের, নবাবের বাহবাও দুদিনের। আমি চাষা ভূষোর বাহবা চাই। উদ্ধব দাসের সেই কথাটা কান্তর বহুদিন মনে ছিল। উদ্ধব দাস হয়তো চেয়েছিল একদিন সে রামপ্রসাদ হবে, রামপ্রসাদের মতোই তার গান চাষা ভূষো সবাই গাইবে। হয়েছিলও তাই। উদ্ধব দাস সারা মুলুক ঘুরে ঘুরে বেড়াতো পুঁথি বগলে করে, আর যেখানে সেখানে গান গাইত।
সেই গান মুলুকের লোকের মুখে মুখে ফিরত। লোকে বলতো উদ্ধব দাসের গান। আর উদ্ধব দাসের গান হলেই লোকে নড়ে চড়ে বসত, মন দিয়ে শুনত। বলতো উদ্ধব দাসের গান আর একটা গাও। তা কদিন ধরে কান্ত ছিল না মুর্শিদাবাদে। একটু বেলা হতেই উদ্ধব দাসকে রেখে সোজা মতিঝিলে চলে গেল। ইব্রাহিম খাঁ কান্তকে দেখে ঘর থেকে বেরিয়ে এসেছে। কি খবর পুরকায়স্থ মশাই? ইব্রাহিম খাঁ বললে, তুমি আর আমাকে পুরকায়স্থ মশাই বলে ডেকো না কান্তবাবু, আমার চাকরি চলে যাবে। কিন্তু কে আর শুনতে পাচ্ছে আমার কথা? কেউ তো নেই এখানে। পুরকায়স্থ মশাই বললে, আজকাল সব ওলট পালট হয়ে গেছে কান্তবাবু, সেসব দিন আর নেই। এখন আমার চাকরি থাকে কিনা সন্দেহ। আশ্চর্য, তুমি হিন্দু থেকে মুসলমান হলে তবু তোমার চাকরি থাকবে না? কান্ত অনেকবার ইব্রাহিম খাঁর কথাও ভেবেছে। বেচারি হয়তো মরেই যেত না খেতে পেয়ে, তবু তো প্রাণটা টিকে আছে ধর্মের বিনিময়ে। যেন ধর্মের চেয়ে প্রাণটাই বড় হলো তার কাছে। কিন্তু প্রাণটাই বা বড় নয় কেন? দুটো খেতে পাওয়ার তাগিদেই তো কান্তও একদিন চাকরি নিয়েছিল বেভারিজ সাহেবের সোরার গদিতে। আর সেইখান থেকে চাকরি যাওয়ার পর ওই পেটের তাগিদেই তো চাকরি নিতে হয়েছিল নিজামত কাছারিতে। আর তারপর কোথা থেকে কেমন করে জড়িয়ে গেল মরালির সঙ্গে। মরালির জীবনের সঙ্গে একবার জড়িয়ে যাবার পর আর তার কোথাও গতি হবে না, কোথাও তার শান্তি হবে না। সে একেবারে একাত্ম হয়ে গেছে এইখানে, এই মরিয়ম বেগমের সঙ্গে। ওপরে উঠতে গিয়ে নেয়ামতের সঙ্গে দেখা। নেয়ামত বললে, মরিয়ম বেগম সাহেবা এখানে তো নেই হুজুর। এখানে নেই তো কোথায় গেলেন তিনি? তা জানি নে, আপনি চেহেল সুতুনে গিয়ে খোঁজ নিন। কান্ত বললে, কিন্তু নজর মোহাম্মদ যে বললে চেহেল সুতুনে নেই। চেহেল সুতুনে থাকবেন না তো কোথায় যাবেন হুজুর? নিশ্চয়ই চেহেল সুতুনেই আছেন। ভোর রাত্রিরে তো রোজ চলে যান চেহেল সুতুনে, আজও চলে গেলেন। আশ্চর্য, সত্যি আশ্চর্য হয়ে গেল কান্ত। কোথায় গেল মরালি? আর কোথায় বা যেতে পারে? আর গেলে তো তানজামে করেই যাবে, একলা তো আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবে না। মতিঝিল থেকে চকবাজারের রাস্তায় পড়তেই দেখলে মহিমাপুরের দিকের থেকে একটা তানজাম আসছে। এ কি, মরালি শেষ রাত্রে মহিমাপুরে কোথায় গিয়েছিল? জগৎ শেঠজির বাড়িতে নাকি? তানজামটা কাছে আসতেই ভালো করে চেয়ে দেখলে কান্ত। ঝালরদার তানজাম, চারিদিক ঢাকা। তানজামের ভেতরে কে আছে বোঝা যায় না। হঠাৎ পেছন থেকে একটা হাত গায়ে পড়তেই কান্ত মুখ ফিরিয়ে দেখলে বশির মিয়া। কি রে, তুই তুই একদিন কোথায় ছিলি? বশির মিয়া সেই কথার উত্তর না দিয়ে বললে, কি দেখছিস? ভেতরে মরিয়ম বিবি। কান্ত জিজ্ঞেস করলে, তুই কি করে জানলি? বশির মিয়া বললে, তুই তো বেগম সাহেবাকে একেবারেই হাতের মুঠোয় করে ফেলেছিস। কি করে এমন করলি রে? কান্ত বললে, ও কথা থাক, বেগম সাহেবা মহিমাপুরে কোথায় গিয়েছিল রে? কোথায় আবার? জগৎ শেঠজির কোঠিতে। শালা দুশমনি শুরু হয়ে গেছে, তাই খবর আনতে গিয়েছিল শায়েদ। কার সঙ্গে কার দুশমনি? বশির মিয়া বললে, সে তোকে এখন বলবো না। তুই তো মরিয়ম বেগম সাহেবার লোক। তোকে আমি নকরি দিলাম নিজামতে, আর তুই কিনা নবাবের লোক হয়ে গেলি। এখন তুই কিনা আমার সঙ্গে দুশমনি করিস? আমি তোর সঙ্গে দুশমনি করি? কি বলছিস তুই? দুশমনি না করলে মরিয়ম বেগম সাহেবা কেন জাসুসি করছে আমাদের ওপর? বেগম সাহেবা কি মনে করেছে আমাদের সঙ্গে পারবে? আমাদের দলে কে কে আছে জানিস? কে কে? সবাই আছে। মনসুর আলী মেহের সাহেব, মির্জাফর খাঁ সাহেব, উমিচাঁদ সাহেব, হুগলির ফৌজদার সাহেব, জগৎ শেঠজি, সবাই আছে। তুই কি আমাদের সঙ্গে দুশমনি করে পারবি ভাবছিস? তোর মরিয়ম বেগম সাহেবা পারবে? তানজামটা ততক্ষণে চেহেল সুতুনের দিকে চলে গেছে। কান্ত সেই দিকে চেয়ে দেখেই বললে,
আমি এখন যাই ভাই, আমার খুব জরুরি কাজ আছে, তোর সঙ্গে পরে দেখা করব। এই বলে কান্ত চলে গেল। বশির মিয়াও আর দাঁড়ালে না। শালা কাফেরটা বেইমান। দাঁড়াও, আমিও জানি বেইমানির জবাব কি করে দিতে হয়। এই বলে সোজা আবার মোহরার মনসুর আলী মেহের সাহেবের হাভেলির দিকে চলতে লাগল। সেই রাত্রে সত্যিই মরিয়ম বেগম সাহেবার বড় ভয় হয়েছিল। একেবারে বাঘের ঘরের মধ্যে ঢুকে পড়েছিল সে। কোথায় জগৎ শেঠজির বাড়ি তাও জানত না, আর সেই বাড়ির ভেতরেও কখনো ঢোকেনি। তবুও যেন কোথা থেকে বুকজোড়া সাহস এসে তার বিচার বুদ্ধি সব একেবারে কানা করে দিয়েছিল। জগৎ শেঠজি ঘরের ভেতরে আসতে উমিচাঁদ জিজ্ঞেস করলে, কে কে এসেছে জগৎ শেঠজি? ওয়ার সাহেব কি একটা সন্দেহ করেছিল, তাড়াতাড়ি কাগজপত্র সব গুটিয়ে লুকিয়ে ফেলেছিল। জিজ্ঞেস করেছিল, হু হু ইজ ইট? কে এসেছে? জগৎ শেঠ বললেন, চুপ, আস্তে করে কথা বলুন, মরিয়ম বেগম সাহেবা। উমিচাঁদ ওয়ার্ডস দুজনেই চমকে উঠল। বললে, এখানে কি করতে? জগৎ শেঠজি বললেন, না না, আপনাদের ভয় পাবার দরকার নেই। চেহেল সুতন থেকে মরিয়ম বেগম সাহেবা পালিয়ে এসেছে। পালিয়ে এসেছে মানে? পালিয়ে এসেছে মানে আমাকে বলছে ওর হিন্দু স্বামীর কাছে পাঠিয়ে দিতে। উমিচাঁদ বললে, সত্যি? হ্যাঁ, ওই পিঠে দাগও দেখালে আমাকে, বললে চেহেল সুতনে নাকি লোহার শিক পুড়িয়ে ওর পিঠে সেঁকা দিয়েছে, তাই দেখাচ্ছিল। আপনি পিঠ দেখলেন? পেশোয়াজ খুলেছিল আপনার সামনে? জগৎ শেঠজি বললেন, না না, খোলেনি, খুলতে যাচ্ছিল, আমিই বারণ করলাম। খুব কান্নাকাটি করছে, বলছে প্রাণ গেলেও আর চেহেল সুতনে ফিরে যাবে না। আপনি কি বললেন? আমি ওকে বসিয়ে রেখে আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। এখনও কি ওই ঘরে বসে আছে নাকি বেগম সাহেবা? হ্যাঁ। জগৎ শেঠজি বললেন, কিন্তু আমার মনে হলো নবাবের হাত থেকে ছাড়া পেলে উনি বেঁচে যান। খুব কষ্ট হচ্ছে ওনার। হাজার হোক হিন্দুর মেয়ে তো, স্বামীর ঘর ছেড়ে কতদিন বা বাইরে থাকতে পারেন। তাহলে কি করবেন? কি করব সেই পরামর্শ করতেই ওকে বসিয়ে রেখে এসেছি এখানে। হাতিয়ারগড়ের রাজা একবার আমার কাছে এসেছিলেন তার স্ত্রীর কথা বলতে, যখন সেই শফিউল্লাহ সাহেবকে খুন করেছিল ছুরি দিয়ে। উমিচাঁদ বললে, আপনি বিশ্বাস করলেন নাকি বেগম সাহেবার কথা? জানেন, ওই বেগম সাহেবাই একবার ক্লাইভ সাহেবের দপ্তরে ঢুকে আমার চিঠি চুরি করেছিল। জগৎ শেঠজি বললেন, কিন্তু আমার তো তা বিশ্বাস হয় না উমিচাঁদজি। নবাবের কাছে থেকে নবাবের হুকুম না মেনে উপায় কি বলুন? আসলে বোধহয় মহিলাটি ভালো। কিসে বুঝলেন? জগৎ শেঠজি বললেন, খুবই কাঁদতে লাগলেন আমার সামনে। মেয়েরা অমন কথায় কথায় কাঁদতে ওস্তাদ জগৎ শেঠজি। জগৎ শেঠজি বললেন, কান্নারও রকম ফের আছে উমিচাঁদজি। এই বেগম সাহেবা আমার বাড়িতেই থাকতে এসেছে, বলছেন চেহেল সুতনে আর ফিরে যাবেন না। আপনি কি বললেন? আমি বেগম সাহেবাকে কি করে আমার হাবেলিতে রাখি তাই ভাবছি। বেগম সাহেবা আমার এইখানে আছে এই খবর নবাবের কানে গেলে কি আর রক্ষে থাকবে? আমাদের সব চেষ্টাই পণ্ড হয়ে যাবে। ওয়াট সাহেব বললে, আপনি ওকে ভাগিয়ে দিন জগৎ শেঠজি। উমিচাঁদ বলল, জগৎ শেঠজি, ওকে বিশ্বাস করবেন না। কিন্তু হাতিয়ারগড়ের রাজাকে আমি কি বলবো? তিনি যদি আবার এসে আমার কাছে দরবার করেন, তখন আমি তাকে কি বলবো? কি বলে কৈফিয়ত দেব? তার স্ত্রীকে নিজের আশ্রয়ে পেয়েও তার কোনো উপকার করিনি, এটা জেনে তো তার কষ্ট হবে। তিনি বড় ভালো লোক যে। কিন্তু এত রাত্রিরে তাকে পাবেন কোথায়? জগৎ শেঠজি বললেন, তাকে আজই খবর পাঠাতে হয়। খবর পাঠাতে? তার তো এখানে আসতে আরও 2-3 দিন সময় লাগবে। ততদিন কোথায় রাখবেন বেগম সাহেবাকে? জগৎ শেঠজি বললেন, সেটাই তো ভাবছি। তারপর ভেবে পরামর্শ করে কিছুই কিনারা পাওয়া গেল না।
জগৎ শেঠজি বললেন, আপনারা বসুন, অনেকক্ষণ ওকে ওই ঘরে বসিয়ে এসেছি, একবার পাশের ঘরে যাই, ওকে বুঝিয়েই বলি। কি বলবেন? আপনারাই বলুন, কি বলবো? উমিচাঁদ বললে, এখন ক্লাইভ সাহেবের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। এই সময়ে কি বেগম সাহেবাকে নিয়ে এই ঝুঁকির মধ্যে যাওয়াটা ভালো হবে? নবাব এখন চুপচাপ আছে, খুঁচিয়ে ঘা করে লাভ কি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই বলে জগৎ শেঠজি আবার দরজা খুলে পাশের ঘরে গিয়ে ঢুকলেন। ওদিকে তখন উঠোন পেরিয়ে দুর্গা সোজা একেবারে ক্লাইভ সাহেবের দপ্তরে গিয়ে হাজির। কিন্তু অবাক কাণ্ড, সাহেব কোথায়? এই তো হরিচরণ বললে সাহেব নিজের দপ্তরে কার সঙ্গে গল্প করছে, কিন্তু দপ্তর তো ফাঁকা। হরিচরণ, ও হরিচরণ, কোথায় গো? তোমার সাহেব কোথায়? হরিচরণও দৌড়তে দৌড়তে কাছে এলে, বললে, সাহেব নেই? না, তোমার সাহেবের দপ্তর তো ফাঁকা। তুমি বললে দুজন লোক এসেছে, সাহেবের সঙ্গে কথা বলছে। কই, ঘরে তো কেউ নেই। হরিচরণও জানত না সাহেব কখন বেরিয়ে গেছে, আর সত্যিই সাহেব বেরিয়ে গেছে কিনা দেখতে গেল দপ্তরের দিকে। হরিচরণ গিয়ে দেখলে সত্যি সাহেবের ঘর ফাঁকা। সাহেব কখন বেরিয়ে গেছে তাকেও বলে যায়নি। হরিচরণও অবাক হয়ে গেল। কোথায় গেল সাহেব তাহলে? এমনটা তো হয় না, এমন তো না বলে সাহেব কখনো চলে যায় না। দুর্গা এবার ক্ষেপে উঠল সাহেবের ওপর। হাতের কাছে সাহেবকে না পেয়ে যত তার রাগ হরিচরণের ওপর গিয়ে পড়ল, যেন সাহেব তাদের কোনো উপকারই করেনি। এতদিন সাহেব যে তাদের জন্য নিজেদের দলের সাহেবদের সঙ্গে ঝগড়া করেছে, তাদের জন্য এত টাকা খরচ করে বসিয়ে বসিয়ে খাইয়েছে, তাও যেন দুর্গার আর মনেই পড়ল না। মুখে যা এলো তাই বলে গালাগালি দিতে লাগলো। বলে, হারামজাদা সাহেব কি ভেবেছে আমাদের কিনে রেখে দিয়েছে? তুমি বলতে পারো না যে আমরা তার কেনা বাদী নই? হরিচরণ বললে, তুমি ও কথা কেন বলছো দিদি? কেউ কি তোমাকে বলেছে তোমরা কেনা বাদী? বলবো না, হাজারবার বলবো। কেন তোমাদের সাহেব আমাদেরকে এখানে আটকে রাখে শুনি? আমরা কিছু বলিনি বলে? লড়াই ফড়াই সব চুকে বুকে গেল, এখনো কেন ছুতো করে আমাদের আটকে রেখেছে এখানে? আমরা আজই চলে যাব, চলো, এখনই আমাদের নিয়ে চলো। এই বলে তরতর করে উঠোন পেরিয়ে একেবারে অন্দরমহলে চলে গেল। ছোট বৌরানীও দুর্গার গলার আওয়াজ পেয়ে এদিকেই আসছিল। বললে, কি হলো রে দুর্গা? দুর্গা বললে, এই দেখো না, আমাদের এখানে আটকে রেখে সাহেব গেল আড্ডা মারতে। চলো, এক্ষুনি আমরা চলে যাব এখান থেকে। আমাদের কি বাড়ি ঘরদোর নেই? আমাদের কি আপনার মানুষজন নেই? ওই সাহেব ভেবেছেটা কি? ছোট বৌরানী বললে, কোথায় যাবি? কে নিয়ে যাবে? যেখানে হোক যাব, যাহার নামে যাব, চুলোই যাব। যাবার কি জায়গার অভাব আছে নাকি? ভেবেছে আমি তোমাকে নিয়ে চলে যেতে পারি নে। নাও নাও, কাপড় চোপড় গুছিয়ে নাও, আর এক দণ্ডও এখানে থাকছি নে। হরিচরণ পেছন পেছন এসেছিল। বললে, তুমি একটু বুঝিয়ে বলো তো বৌরানী, সাহেব ফিরে না এলে কি চলে যাওয়াটা ভালো হবে? ছোট বৌরানী বললে, তা তুমি আমাদের পৌঁছে দাও না গো, আমরা চলে যাই। হরিচরণ বললে, আমি তো পৌঁছে দিতেই পারি, কিন্তু সাহেব ফিরে এসে যদি আমাকে বকাঝকা করে? বকবে? বকবে কেন? বলি, বকবে কেন শুনি? দুর্গা চেঁচিয়ে উঠল, আমরা কি এখানে চিরকাল থাকতে এসেছি? আমরা কি তোমার মতো সাহেবের চাকর? হরিচরণ আর তর্কের মধ্যে গেল না। বললে, তা কোথায় নিয়ে যেতে হবে বলো না, আমি নিয়ে যাচ্ছি। আমি কি বলেছি আমি নিয়ে যাব না? তোমাদের দেখাশোনা করবার জন্যই তো সাহেব আমাকে রেখেছে। বলো, কোথায় যাবে তোমরা? দুর্গা ছোট বৌরানীর মুখের দিকে চাইলে, অর্থাৎ কোন দিকে যাওয়া যায়। কিন্তু কারোরই তখন মনস্থির নেই। একদিন কোন নগরের দিকে যাত্রা করবে বলেই বাড়ি থেকে বেরিয়েছিল দুইজনে। সেদিন কি তিথি ছিল তা দেখা হয়নি, আর তখন যে অবস্থা তাতে তিথি নক্ষত্র দেখবার সময় ছিল না।
শুধু কোনো রকম করে বাড়ি থেকে বেরিয়ে পড়াটাই ছিল সমস্যা। তখন কি জানতো এই মাসের পর মাস আটকে থাকতে হবে পথে? তখন কি জানতো এইরকম এক ম্লেচ্ছ সাহেবের সঙ্গে এক বাড়িতে একসঙ্গে রাত কাটাতে হবে? তখন আড়ালে দুর্গা বলতো, মুখে আগুন অমন সাহেবের, নিজের মাগ ছেলে কোথায় পড়ে রইল, এইখানে এসেছে লড়াই করতে। তা লড়াই যদি করবি বাপু, তো লড়াই করে নবাবকে খুন করে ফেলতে পারছিস নে? তাহলে তুই কিসের সাহেব শুনি? ওই পাষণ্ডটাকে মেরে কবরে পুড়তে পারছিস নে? আবার যখন সাহেবের কথায় মনটা ভিজে যেত, তখন আবার খুব মিষ্টি কথা বেরোতো দুর্গার মুখ থেকে। আহা গো, সারাদিন ভেবে ভেবে মুখটা শুকিয়ে গেছে বাছার। দুর্গা বুঝতে পারত সাহেব যেন খুব ভাবনায় পড়েছে, কিন্তু ছোট বৌরানীর মুখখানার দিকে চাইলেই ছোট মশের কথাটা মনে পড়ে যেত। আহা, যে মানুষ বৌরানী বলতে পাগল, সেই মানুষটা যে কিরকম করে দিন কাটাচ্ছে কে জানে। কত ফুল দিয়ে বৌরানীর খোপা বেঁধে দিত। বিকেলবেলা বৌরানীর গা ধুইয়ে দিয়ে পায়ে আলতা পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখত। একদিন খোপা বাঁধা খারাপ হলে ছোটমশাই আবার রাগ করত। সেই মানুষ কি আর বৌরানীকে দূরে পাঠিয়ে দিয়ে শান্তিতে আছে? তারও প্রাণটা সেইখানে ধরফর করছে। আর এইখানে এই পেডেন সাহেবের বাগানে ছোট বৌরানী রাত্রে শুয়ে শুয়ে কাঁদে, বলে, আমার গলাটা টিপে আমাকে তুই মেরে ফেল দুর্গা, আমি মরে যাই, আমার আর বেঁচে থাকতে ভাল লাগছে না। কতদিন পাশের বাদাম গাছটা থেকে বাদুর ডাকার শব্দে বৌরানী ভয় পেয়ে চিৎকার করে ডেকেছে, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলেছে, কি বৌরানী? বৌরানী বলতো, ওই যেন কি কেঁদে উঠল না রে। অথচ এইখান থেকে বেরিয়ে গেলে যে একেবারে শান্তি, তারও তো কোনো ঠিক নেই। আবার ভাসতে ভাসতে কোথায় গিয়ে কাঠ ডেরাতে ঠেকবে কে বলতে পারে। হরিচরণ বলেছিল, তা বেশ তো, কেষ্টনগরে যদি যেতে চাও তো সেখানেই আমি পৌঁছে দিচ্ছি। তখন বিকেল হয়ে গেছে। ছোট বৌরানী লম্বা একটা ঘোমটা দিয়ে নৌকোয় গিয়ে উঠল। সাহেব নেই। সে না থাক, সাহেবকে বলে গেলে হয়তো যেতেই দিত না, হয়তো বা আরও কিছুদিন ঠেকিয়ে রাখত, নানা ছলছুতো করে আটকে রাখত তাদের। কিন্তু লড়াই যদি কোনো দিনও না থামে, তাহলে কি চিরকাল তোমার বাড়িতে পড়ে থাকবো নাকি? কাপড়ের একটা পোটলা ছাড়া আর তো কিছুই নেই সঙ্গে, আর সেই পোটলাটাই নৌকোর ভেতর উঠিয়ে রাখলে হরিচরণ। সাহেব কিন্তু এসে খুব রাগ করবে দিদি। দুর্গা বললে, রাগ করুক গে, সাহেব কি আমার একেবারে সাত পুরুষের ভাতার? রাগ করলে আমার একেবারে সর্বনাশ হয়ে যাবে। ছোট বৌরানী বললে, তা সাহেব তোমার গেলই বা কোথায় হরিচরণ? আমাদের তো বলে যেতে হয়। হরিচরণ তখন নৌকোর গুলুইতে উঠে বসেছে, বললে, সাহেবের কি আর মাথার ঠিক আছে বৌরানী? এই তো সবে ফরাসডাঙ্গা থেকে ফরাসিদের তাড়িয়ে দিয়ে এলে, এরই মধ্যে আবার বোধহয় কাজ পড়ে গেছে। কাজ পড়েছে না ছাই, কাদের সঙ্গে গপ্প করতে বেরিয়েছে। কারা এসেছিল জানো তুমি? হরিচরণ বললে, কত কাজের লোক আছে সাহেবের কাছে, আমি কি আর সকলকে চিনি দিদি? ততক্ষণে গঙ্গা স্রোতে নৌকোয় টান ধরেছে, তরতর করে ভেসে চলেছে উত্তর দিকে। বরানগরের ঘাট পেরিয়ে যত দূর চাও কেবলই গাছপালা আর জঙ্গল। বিকেলের নরম সূর্যের আলোয় জলের ঢেউ ছোট ছোট সোনার মতো চিকচিক করে উঠছে। পেরিন সাহেবের বাগানটা আর নজরে পড়ে না। বাগানের ছাউনির সেপাইরা যারা টের পেয়েছিল, তারা একবার দূর থেকে চেয়ে দেখছিল, কিন্তু এদিকে তাদের ভালো করে দেখা নিষেধ। কর্নেল সাহেব কাউকেই এদিকে আসতে দিত না। বরানগর পেরিয়ে নৌকো বড় গঙ্গায় পড়ল। বড় গঙ্গার এপার ওপার অনেক দূর। বৌরানী হঠাৎ বললে, মরালিকে খবর দেবার কি করলি রে দুর্গা? দুর্গা বললে, তোমাকে আগে কেষ্টনগরের রাজবাড়িতে তুলি, তারপর দেখি কি করতে পারি। সে কি আর এখন আমাদের চিনতে পারবে রে? মুখপুরি চিনতে না পারলে তার মুখে আরও পুড়িয়ে দেব না? আমি সেই দিন না বাঁচালে মুখপুরি থাকতো কোথায় শুনি? আজ নবাবের সঙ্গে শুয়ে কি একেবারে সাপের পাঁচ পা দেখেছে? তা হরিচরণকে বললে হয় না আমাদের খবরটা একবার মরিয়ম বেগমকে দিতে?
দুর্গা বললে, তুমি থামো তো বৌরানী, শেষকালে হিতে বিপরীত হয়ে যাবে। তার চেয়ে কেষ্টনগরের মহারাজকে বলে যদি কিছু সুরাহা করতে পারি। শেষকালে যখন নৌকোটা একেবারে মোহনার মুখোমুখি এসে পড়ল তখন বেশ অন্ধকার হয়ে গেছে। বন জঙ্গলের ফাঁকে ফাঁকে দু একটা আলো জ্বলতে আরম্ভ করেছে টিমটিম করে। মাঝগঙ্গার ওপর থেকে বৌরানীর গাটা ছমছম করতে লাগল। হঠাৎ হরিচরণ দরজার কাছে এসে বললে, দিদি, আলোটা নিভিয়ে দিচ্ছি। কেন হরিচরণ, কি হলো? পেছনে কাদের একটা বজরা আসছে। বজরা? কাদের বজরা? কারা আসছে? হরিচরণ বললে, কি জানি দিদি, মনে হচ্ছে নিজামতি ঝালরদার বজরা। সঙ্গে সঙ্গে আলোটা নিভিয়ে দিলে হরিচরণ, আর চারিদিকটা অন্ধকার আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। দুর্গা বৌরানীর আরও কাজ ঘেঁষে এসে দুই হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে রইল। ভয় পেও না বৌরানী, এই তো আমি রয়েছি। আমি যতক্ষণ আছি ততক্ষণ কাউকে তোমার গা ছুঁতে দেব না। শেষ হয়ে গেল আজকের পর্বটি। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক প্রেরণা যোগায়। নমস্কার।